আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কমিশনের এক নজরে হচ্ছে জাতীয় বাজেট পর্যালোচনা বিবরণ। কর বর্ষ হচ্ছে 2020 ও 21 পরিশোধিত পরিমাণ কোটিতে, কর বছর হচ্ছে 19-20 2020 পরিমাণ কোটিতে পরিবর্তন হচ্ছে এত। মোট বাজেট আকার হচ্ছে 5,68,000, আর কর বছর হচ্ছে 19 ও 20 মোট পরিমাণ কোটিতে ছিল হচ্ছে 5,01,578, আর পরিবর্তন হচ্ছে প্লাস হচ্ছে 13.24%। মোট রাজস্ব আয় কর বছর 2020-21 পরিমাণ কোটিতে হচ্ছে 3,78,000, কর বর্ষ 2019-20 পরিমাণ নেগেটিভ 3,48,069, পরিবর্তন হার হচ্ছে প্লাস 8.60%। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আদায় কর বছর হচ্ছে 20-21 পরিমাণ কোটিতে 3,30,000 এবং কর বছর 19-20 পরিমাণ নেগেটিভ 3,05,000, পরিবর্তন হচ্ছে প্লাস 9.82%। বাজেট ঘাটতি হচ্ছে কর বছর 2020-21 মাইনাস হচ্ছে 1,90,000, কর বর্ষ 2019-20 পরিমাণ নেগেটিভ পরিমাণ ছিল যে নেগেটিভ ছিল 1,53,508, পরিবর্তন হচ্ছে প্লাস 23.77%। জিডিপি বৃদ্ধি শতকরা হারে হচ্ছে কর বছর 2020 ও 21 পরিমাণ কোটিতে 8.20% এবং কর বছর 19-20 পরিমাণ কোটিতে 5.20% এবং পরিবর্তন হচ্ছে প্লাস 3%। ক্রমিক নং হচ্ছে করদাতা, আচ্ছা এটা হচ্ছে করদাতার কর সীমা কর বছর 2020-21। সাধারণ করদাতার কর সীমা টাকা হচ্ছে 3 লাখ টাকা। আচ্ছা, মহিলা ও বয়স্ক নাগরিকদের করদাতার কর সীমা হচ্ছে 3,50,000 টাকা। প্রতিবন্ধী ব্যক্তির করদাতার কর সীমা হচ্ছে 4,50,000 টাকা। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার করদাতা সীমা হচ্ছে 4,75,000। কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা অভিভাবকের প্রত্যেকের সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা 5,000 টাকার বেশি হইবে। প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয় করদাতা হলে যে কোনো একজন এই সুবিধা ভোগ করিবেন। ব্যক্তিগত কর হার হচ্ছে মোট হচ্ছে প্রথম 3 লাখ টাকা পর্যন্ত কর হার হচ্ছে 0 প্রস্তাবিত হার। পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত, যেটা বিগত বছরে ছিল না, সেটা হচ্ছে প্রস্তাবিত হার হচ্ছে 5%। মোট আয় হচ্ছে 3 লাখ টাকা পর্যন্ত, এটা কর হার হচ্ছে বিগত বছরে ছিল না, 10%। পরবর্তী হচ্ছে 4 লাখ টাকা পর্যন্ত কর হার 10%, প্রস্তাবিত হচ্ছে 15%। আর মোট আয় হচ্ছে পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত কর হার হচ্ছে 15%, প্রস্তাবিত হচ্ছে 20%। মোট আয় হচ্ছে পরবর্তী 6 লাখ টাকা পর্যন্ত কর হার হচ্ছে 20%, চলতি কর মেয়াদে বিলুপ্ত হচ্ছে, এটা বিলুপ্ত। তারপরে মোট আয় হচ্ছে 30 লাখ টাকা, এটা কর হার হচ্ছে 25%, চলতি কর মেয়াদে বিলুপ্ত। অবশিষ্ট আয়ের উপর হচ্ছে কর হার হচ্ছে 30%, প্রস্তাবিত হার হচ্ছে 25%। ন্যূনতম করের পরিমাণ। ন্যূনতম আয়করের পরিমাণ ঢাকা উত্তর ও সিটি কর্পোরেশন এলাকায় করদাতার জন্য হচ্ছে টাকা 5,000 টাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় করদাতার জন্য টাকা হচ্ছে 5,000 টাকা। অন্যান্য সিটি কর্পোরেশন এলাকার করদাতার জন্য টাকা হচ্ছে 4,000 টাকা। সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় করদাতাদের জন্য হচ্ছে টাকা 3,000 টাকা। সারচার্জ পরিগণনা হচ্ছে অপরিবর্তিত, এটা হচ্ছে অপরিবর্তিত আছে। তারপর দেখি কি আছে। মোট সম্পদের পরিমাণ, সারচার্জের হার, প্রস্তাবিত সারচার্জের হার, ন্যূনতম সারচার্জের পরিমাণ। এক হচ্ছে নিজ সম্পদের মূল্যমান 3 কোটি টাকা পর্যন্ত সারচার্জ 0,
প্রস্তাবিত সারচার্জের হার 0, ন্যূনতম সারচার্জের পরিমাণ হচ্ছে 0। খ হচ্ছে নিট পরিসম্পদের মূল্যমান 3 কোটি টাকার অধিক কিন্তু 5 কোটি টাকার অধিক নয়, বা নিজের নামে একাধিক মোটর গাড়ি থাকলে, বা কোনো সিটি কর্পোরেশন এলাকায় মোট আছে 8,000 বর্গফুটের অধিক আয়তনের গৃহ সম্পত্তি থাকলে, বা সারচার্জের পরিমাণ হচ্ছে 10%, প্রস্তাবিত সারচার্জের হার হচ্ছে 10%, আর ন্যূনতম সারচার্জের পরিমাণ হচ্ছে 3,000। গ হচ্ছে নিট পরিসম্পদের মূল্যমান 5 কোটি টাকার অধিক কিন্তু 10 কোটি টাকার অধিক নয়, সারচার্জের হার হচ্ছে 15%, প্রস্তাবিত সারচার্জের হার হচ্ছে 15%, ন্যূনতম সারচার্জের পরিমাণ হচ্ছে 3,000। মোট সম্পদের পরিমাণ নিট হচ্ছে পরিসম্পদের মূল্যমান 10 কোটি টাকার অধিক কিন্তু 15 কোটি টাকার অধিক নয়, সারচার্জের হার হচ্ছে 20%, প্রস্তাবিত সারচার্জের হার হচ্ছে 20%। তারপরে হচ্ছে মোট সম্পদের পরিমাণ নিট পরিসম্পদের মূল্যমান 15 কোটি টাকার অধিক কিন্তু হচ্ছে 20 কোটি টাকার অধিক নয়, সারচার্জের হার হচ্ছে 25%, প্রস্তাবিত সারচার্জের হার হচ্ছে 25%। নিট পরিসম্পদের মূল্যমান 20 কোটি টাকার অধিক যে কোনো অঙ্কের উপর হচ্ছে সারচার্জের হার হচ্ছে 30%, প্রস্তাবিত সারচার্জের হার হচ্ছে 30%, আর ন্যূনতম সারচার্জের পরিমাণ হচ্ছে 20%। তবে শর্ত থাকে যে যেসব করদাতা নিট পরিসম্পদ 50 কোটি টাকা বা উহার ঊর্ধ্বে, সেসব করদাতা সারচার্জের পরিমাণ হইবে উক্ত করদাতার নিট পরিসম্পদের 0.1% অথবা আয়কর প্রযোজ্য এরূপ আয়ের উপর প্রযোজ্য আয়করের উপর 30% হারে প্রদত্ত সারচার্জ, এই দুটির মধ্যে যেটি বেশি। আয়কর অব্যাহতি অপরিবর্তিত। বিবরণ 2019-20 এবং 20-21। বিনিয়োগের পরিমাণ হচ্ছে 2019-20 হচ্ছে 1.5 কোটি টাকা এবং 20-21 হচ্ছে 1.5 কোটি টাকা। মোট আয়ের উপর বিনিয়োগের শতকরা হচ্ছে 25% এবং 1.5 কোটি 25%। রিয়াতের শতকরা হার 15 লাখ টাকা পর্যন্ত 15% এবং 15%। রিয়াতের শতকরা হার 15 লাখ টাকার অধিক হচ্ছে 10%। প্রথমবারের মতো আয়কর রিটার্ন দাখিলকারী ব্যক্তি করদাতা অনলাইনে দাখিল করিলে অতিরিক্ত হচ্ছে 2,000 টাকা কর রেয়াত প্রাপ্ত হইবেন। অব্যাহতিপ্রাপ্ত আয়ের পরিমাণ হচ্ছে অপরিবর্তিত। বিবরণ হচ্ছে এত বিগত বছরের আয়, প্রস্তাবিত হার। লভ্যাংশ হতে আয়, বিগত বছরের আয় হচ্ছে 50,000, প্রস্তাবিত হার হচ্ছে 50,000। ক্ষুদ্র কুটির শিল্প হতে আয়, বিগত বছরের হার হচ্ছে 50 লক্ষ টাকা, প্রস্তাবিত হার আছে 50 লাখ টাকা। হস্তশিল্প তুষের মাধ্যমে তেল ও সিনেপ্লেক্স, বিগত বছরের হার হচ্ছে 30 জুন 2024 পর্যন্ত, প্রস্তাবিত হার 30 জুন 2024। যে সরকারি চাকরিজীবীদের শুধুমাত্র মূল বেতন এবং বোনাসের উপর আয়কর নির্ধারণ হবে। সরকারি চাকরিজীবীদের শুধুমাত্র মূল বেতন এবং বোনাসের উপর আয়কর নির্ধারণ হবে। SRO নং 198 পাবলিক এক আইন আয়কর 2015। অর্থ বিল 2020-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশের 1984 ধারা 16H নতুন সন্নিবেশ। কোনো করদাতা যদি আমদানি ও রপ্তানির যে পরিমাণে বিনিয়োগ প্রদর্শন করিবেন এবং উপকর কমিশনারের নিকট যদি প্রদর্শিত বিনিয়োগের চেয়ে প্রকৃত বিনিয়োগের পরিমাণ অধিক প্রতীয়মান হয়, তাহলে পার্থক্যের উপর 50% হারে আয়কর নির্ধারণ হবে। অর্থ বিল 2020 এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 19 কোয়াড্রুপ এ নতুন সংযোজন। উক্ত অর্থ বিলে বলা হয়েছে যে 1 জুলাই 2020 থেকে 30 জুন 2021 তারিখে উভয় দিন সহ মধ্যে যদি কোনো করদাতা সিকিউরিটিজ ও বিনিয়োগ করেন, তাহলে বিনিয়োগের পরিমাণের উপর 10% হারে আয়কর পরিশোধ করলে বিনিয়োজিত অর্থের উৎস সম্পর্কে কর্তৃপক্ষ কোনো প্রকার প্রশ্ন উত্থাপন করিবে না। উক্ত আইনটি 2021 ও 22 করবর্ষ থেকে কার্যকর। তবে বিনিয়োগ তারিখ হতে 30 দিনের মধ্যে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফর্মের মাধ্যমে সংশ্লিষ্ট উপকর কমিশনারকে জানাতে হবে।
তবে বিনিয়োগের তারিখ থেকে 3 বছরের মধ্যে শেয়ার বাজার থেকে কোনো প্রকার অর্থ উত্তোলন করা যাবে না। 3 বছরের মধ্যে যে পরিমাণ অর্থ উত্তোলন করা হবে সেই পরিমাণ অর্থ সংশ্লিষ্ট পর বছরে অন্যান্য উৎসের আয় হিসাবে মোট আয়ের সহিত যোগ হবে। জুন 2020 সময়ের মধ্যে অথবা তার পূর্বে উত্তোলন করলে 19(4) কার্যকর হবে। এখানে সিকিউরিটিজ বলতে তালিকাভুক্ত স্টক, শেয়ার, মিউচুয়াল ফান্ড, ইউনিট, বন্ড, ডিবেঞ্চার এবং বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত বা সরকারি অন্যান্য সকল সিকিউরিটিজ সমূহ এবং শেয়ার বাজারে হস্তান্তরযোগ্য সকল বস্তুসমূহ। অর্থবিল 2020-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ 1984 ধারা 19-এর নতুন সংযোজন। উক্ত অর্থবিলে বলা হইয়াছে যে 1 জুলাই 2020 থেকে 30 জুন 2021 তারিখের মধ্যে যদি কোনো করদাতা তার আয়কর রিটার্ন অথবা সংশোধিত আয়কর রিটার্নে নিম্নলিখিত এলাকার উল্লেখিত হারে আয়কর পরিশোধ সাপেক্ষে স্থাবর অথবা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ প্রদর্শন করিলে বিনিয়োজিত অর্থের উৎস সম্পর্কে প্রকৃতপক্ষে কোনো প্রকার প্রশ্ন উত্থাপন করিবে না এবং উক্ত আইনটি 2021 ও 2022 কর বর্ষ থেকে কার্যকর হবে। তফসিল 1 ঢাকার এলাকায় গুলশান মডেল টাউন, বনানী, বারিধারা, মতিঝিল বাণিজ্যিক এলাকা এবং দিলখুশা বাণিজ্যিক এলাকা আয়করের হার 25,000 টাকা প্রতি বর্গ মিটারে। 2 ঢাকা এলাকায় ধানমন্ডি আবাসিক এলাকা, DOHS, মহাখালী, লালমাটিয়া হাউজিং সোসাইটি, উত্তরা মডেল টাউন, বসুন্ধরা আবাসিক এলাকা, ক্যান্টনমেন্ট, সিদ্ধেশ্বরী, কাউরান বাজার, বিজয়নগর, ওয়ারি, সেগুনবাগিচা, নিকুঞ্জ, চট্টগ্রামের এলাকা, পাঁচলা, স্কুলসি, আগ্রাবাদ, নাসিরাবাদ 15,500 টাকা প্রতি বর্গ মিটারে। 3 ক্রমিক নং 1 ও 2-তে ব্যতীত সকল সিটি কর্পোরেশন এলাকাসমূহ 5,000 টাকা। 4 পৌরসভা ও সকল জেলা সদরের অবহিত ভূমি 1,500 টাকা এবং 5 ক্রমিক নং 1, 2, 3 ও 4 ব্যতীত অন্যান্য সকল এলাকায় অবস্থিত ভূমি 500 টাকা। সম্পত্তির বিবরণ আকারের হার গুলশান মডেল টাউন, বনানী, বারিধারা, মতিঝিল বাণিজ্যিক এলাকা এবং দিলখুশা বাণিজ্যিক এলাকা ঢাকায় অবস্থিত 200 বর্গ মিটারের অধিক নয় এমন দালান অথবা অ্যাপার্টমেন্ট 4,000 টাকা প্রতি বর্গ মিটারে। গুলশান মডার্ন টাউন বনানী, বারিধারা, মতিঝিল বাণিজ্যিক এলাকা এবং দিলখুশা বাণিজ্যিক এলাকায় ঢাকায় অবস্থিত 200 বর্গ মিটারের অধিক এমন দালান অথবা অ্যাপার্টমেন্ট 6,000 টাকা প্রতি বর্গ মিটারে। 3 ঢাকার এলাকা ধানমন্ডির আবাসিক এলাকা, DOHS, মহাখালী, লালমাটিয়া হাউজিং সোসাইটি, উত্তরা মডেল টাউন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, সিদ্ধেশ্বরী, কাউরান বাজার, বনশ্রী, বিজয়নগর, ওয়ারি, সেগুনবাগিচা, নিকুঞ্জ, চট্টগ্রামের এলাকা, পাঁচলা, স্কুলসি, আগ্রাবাদ, নাসিরাবাদ 200 বর্গ মিটারের অধিক নয় এমন দালান অথবা অ্যাপার্টমেন্ট 3,000 টাকা প্রতি বর্গ মিটারে। ঢাকা আর এলাকা ধানমন্ডি আবাসিক এলাকা, DOHS, মহাখালী, লালমাটিয়া হাউজিং সোসাইটি, উত্তরা মডেল টাউন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, সিদ্ধেশ্বরী, কাউরান বাজার, বনশ্রী, বিজয়নগর, ওয়ারি, সেগুনবাগিচা, নিকুঞ্জ, চট্টগ্রামের এলাকা, পাঁচলা, স্কুলসি, আগ্রাবাদ, নাসিরাবাদ 2,000 বর্গ মিটারের অধিক এমন দালান অথবা অ্যাপার্টমেন্ট 3,500 টাকা প্রতি বর্গ মিটারে। 5 ক্রমিক নং 1, 2, 3 এবং 4 ব্যতীত এবং অন্যান্য সকল সিটি কর্পোরেশন এবং এর অন্যান্য সকল এলাকায় অবস্থিত দালান অ্যাপার্টমেন্ট যাহা 120 বর্গ মিটারের অধিক নয় 750 টাকা প্রতি বর্গ মিটারে। 6 ক্রমিক নং 1, 2, 3 এবং 4 ব্যতীত এবং সকল সিটি কর্পোরেশন এবং অন্যান্য এলাকায় অবস্থিত দালান ও অ্যাপার্টমেন্ট যাহা 120 বর্গ মিটারের অধিক কিন্তু 200 বর্গ মিটারের অধিক নয় 850 টাকা প্রতি বর্গ মিটারে। 7 ক্রমিক নং 1, 2, 3 এবং 4 ব্যতীত
যে কোনো সিটি কর্পোরেশন এবং অন্যান্য সকল এলাকায় অবস্থিত দালান ও অ্যাপার্টমেন্ট যাহা 200 বর্গমিটারের অধিক নয়, এটা হচ্ছে 1300 টাকা প্রতি বর্গমিটারে। পৌরসভা সকল জেলা সদরে অবস্থিত দালান অ্যাপার্টমেন্ট যাহা 120 বর্গমিটারের অধিক নয়, 300 টাকা প্রতি বর্গমিটারে। পৌরসভা ও সকল জেলা সদরে অবস্থিত দালান ও অ্যাপার্টমেন্ট ধারা হচ্ছে 120 বর্গমিটারের অধিক কিন্তু 200 বর্গমিটারের অধিক নয়, 450 টাকা প্রতি বর্গমিটারে। 10 হচ্ছে পৌরসভা ও সকল জেলা সদরে অবস্থিত দালান ও অ্যাপার্টমেন্ট যাহা 200 বর্গমিটারের অধিক নয়, 600 টাকা প্রতি বর্গমিটারে। হচ্ছে ক্রমিক নং 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং হচ্ছে 10 ব্যতীত অন্যান্য সকল এলাকায় দালান ও অ্যাপার্টমেন্ট যাহা 120 বর্গমিটারের অধিক নয়, 200 টাকা প্রতি বর্গমিটারে। 12 ক্রমিক নং 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10 ব্যতীত অন্যান্য সকল এলাকার দালান ও অ্যাপার্টমেন্ট যাহা 120 বর্গমিটারের অধিক কিন্তু 200 বর্গমিটারের অধিক নয়, 300 টাকা প্রতি বর্গমিটারে। 3 হচ্ছে ক্রমিক নং 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং হচ্ছে 10 ব্যতীত অন্যান্য সকল এলাকার দালান ও অ্যাপার্টমেন্ট যাহা 200 বর্গমিটারের অধিক, 500 টাকা প্রতি বর্গমিটারে। তো সিল নং হচ্ছে এত সম্পত্তি, নগদ হচ্ছে ব্যাংক জমা, ফাইন্যান্সিয়াল স্কিম এবং যে কোনো ধরনের জমা অথবা সঞ্চয়ী বা সেভিং ইনভেস্টমেন্ট অথবা সার্টিফিকেট 10% হারে মোট পরিমাণের উপর 30শে জুন 2020 সময়ের মধ্যে উত্তোলন করলে অর্থ ধারার কোনো কার্যকর হবে না। অর্থবিল 2020-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশের 1984 এর ধারা 19(5)B সংশোধন করা হয়েছে। সংশোধন অনুযায়ী আবাসিক ভবনের পরিবর্তে শুধু ভবন পড়তে হবে। সম্পত্তির বিবরণ গুলশান মডেল টাউন, বনানী, বারিধারা, মতিঝিল বাণিজ্যিক এলাকা, দিনকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা যাহা 200 বর্গমিটারের কম। আয়কর হার হচ্ছে 4000 টাকা প্রতি বর্গমিটারে। 2 হচ্ছে গুলশান মডেল টাউন, বনানী, বারিধারা, মতিঝিল বাণিজ্যিক এলাকা, দিনকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা যাহা 200 বর্গমিটারের অধিক, 5000 টাকা প্রতি বর্গমিটারে। ঢাকার এলাকা হচ্ছে ধানমন্ডি আবাসিক এলাকা, DOHS, নোয়াখালী লালমাটিয়া হাউজিং সোসাইটি, উত্তরা মডেল টাউন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, কারওয়ান বাজার, তারপর বিজয়নগর, সেগুনবাগিচা ও নিকুঞ্জ, চট্টগ্রামের পাঁচলা, স্কুলসি, আগ্রাবাদ এবং নাসিরাবাদ যাহা 200 বর্গমিটার কম, 3000 টাকা প্রতি বর্গমিটারে। 4 হচ্ছে ঢাকার এলাকা ধানমন্ডি আবাসিক এলাকা, DOHS, মহাখালী লালমাটিয়া হাউজিং সোসাইটি, উত্তরা মডেল টাউন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, কারওয়ান বাজার, আর হচ্ছে কারওয়ান বাজার, বিজয়নগর, সেগুনবাগিচা ও নিকুঞ্জ, চট্টগ্রাম এলাকা হচ্ছে পাঁচলা, স্কুলসি, তারপর হচ্ছে আগ্রাবাদ এবং নাসিরাবাদ যাহা হচ্ছে 200 বর্গমিটারের অধিক, 350 টাকা প্রতি বর্গমিটারে। 5 হচ্ছে উপরোক্ত এলাকা সমূহ ব্যতীত সিটি কর্পোরেশন অন্যান্য এলাকা 120 বর্গমিটারের কম, 800 টাকা। 120 বর্গমিটারের অধিক কিন্তু 200 বর্গমিটারের কম, 1000 টাকা। 200 বর্গমিটারের অধিক হচ্ছে 1500 টাকা। 6 হচ্ছে জেলা সদরের কোনো পৌরসভা 120 বর্গমিটারের কম, 300 টাকা। 120 বর্গমিটারের অধিক কিন্তু 200 বর্গমিটারের কম, 500 টাকা। 200 বর্গমিটারের অধিক 700 টাকা। 7 উপরোক্ত এলাকা ব্যতীত অন্যান্য এলাকা 120 বর্গমিটারের কম, 200 টাকা। 100 বর্গমিটার অধিক কিন্তু 200 বর্গমিটারের কম, 300 টাকা। 200 বর্গমিটারের অধিক 500 টাকা। তবে আয়কর বিভাগের কোনো আইনি কার্যক্রমের ফলে এ ধরনের ঘোষণা প্রদান করতে হলে সেক্ষেত্রে বর্গমিটার প্রতি 100% অধিক হারে কর প্রদান করতে হবে। এছাড়া এ ধারার অন্যান্য বিধানসমূহ পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে। পরিপত্র হচ্ছে 2019। উল্লেখ থাকে যে করদাতার কোনো সিটি কর্পোরেশনে অন্য একাধিক ভবন বা অ্যাপার্টমেন্ট থাকলে 20% অধিক আয়কর পরিশোধ করতে হবে।
কর হার কোম্পানি করদাতা প্রস্তাবিত কর হার এবং বিগত বছরের। পাবলিক ট্রেড কোম্পানি 22.5% আর বিগত বছরে ছিল 25%। নন পাবলিক ট্রেড কোম্পানি প্রস্তাবিত কর হার হচ্ছে 32.5%, বিগত বছর ছিল 35%। পাবলিক ট্রেড কোম্পানি ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান প্রস্তাবিত কর হচ্ছে 37.5%, বিগত বছরেও ছিল 37.5%। নন পাবলিক ট্রেড কোম্পানি ব্যাংক বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান সেটা হচ্ছে প্রস্তাবিত কর হার হচ্ছে 40%, বিগত বছরে 40% ছিল। মার্চেন্ট ব্যাংক হচ্ছে প্রস্তাবিত কর হচ্ছে 37.5 এবং বিগত বছরে ছিল 37.5। সিগারেট, বিড়ি, জর্দা, গুল সহ সকল তামাকজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রস্তাবিত কর হচ্ছে 45 আর বিগত বছরে হচ্ছে 45%। মোবাইল ফোন কোম্পানি পাবলিক ট্রেড ও নন পাবলিক কোম্পানি হচ্ছে প্রস্তাবিত কর হচ্ছে 45 আর বিগত বছরে ছিল 45। লবণাংশের উপর হচ্ছে প্রস্তাবিত কর হচ্ছে 20% এবং বিগত বছরে ছিল 20%। করদাতা হচ্ছে রেজিস্ট্রার সমবায় সমিতি প্রস্তাবিত কর হচ্ছে 15%, বিগত বছরে ছিল 15%। ব্যক্তি সঙ্গের ক্ষেত্রে আয়ের উপর উপকর হচ্ছে প্রস্তাবিত হার হচ্ছে 32.5% এবং হচ্ছে বিগত বছরে হচ্ছে ব্যক্তি করদাতাদের ন্যায় করদাতা। ব্যক্তি সঙ্গের ক্ষেত্রে আয়ের উপর কর হচ্ছে প্রস্তাবিত কর হচ্ছে 32% এবং ব্যক্তি করদাতাদের হচ্ছে ন্যায় করদাতা। আচ্ছা, ন্যূনতম টার্নওভার কর এখানে সিগারেট, বিড়ি, জর্দা, গুল সহ সকল তামাকজাত পণ্য প্রস্তুতকারী হচ্ছে মোট প্রাপ্তির উপর হচ্ছে 1% আর মোট প্রাপ্তির উপর বিগত বছর মোট প্রাপ্তির উপর 1% ছিল। মোবাইল ফোন কোম্পানি মোট প্রাপ্তির উপর 2% আর মোট প্রাপ্তির উপর বিগত ছিল হচ্ছে 0.75%। ব্যক্তি মালিকানাধীন মোবাইল অপারেটর সিগারেট, বিড়ি, জর্দা, গুল সহ তামাকজাত পণ্য প্রস্তুতকারী যার মোট প্রাপ্তি 3 কোটি টাকা বা অধিক, মোট প্রাপ্তির উপর হচ্ছে ছিল 0.50%, মোট প্রাপ্তির উপর হচ্ছে 0.50%। অন্যান্য ক্ষেত্রে মোট প্রাপ্তির উপর হচ্ছে 0.60%, মোট প্রাপ্তির হচ্ছে 0.60%। তবে শর্ত থাকে যে কোনো উৎপাদনশীল বাণিজ্যিক প্রতিষ্ঠান উৎপাদনে যাওয়ার প্রথম 3 বছর টার্নওভার আয়করের পরিমাণ হবে মোট প্রাপ্তির 0.10%। আয়কর রিটার্ন দাখিলের সময় ধারা 62A। আর্থিক প্রতিষ্ঠানের আয়কর রিটার্নের দাখিল সময় হচ্ছে বর্তমান তারিখ হচ্ছে 15 সেপ্টেম্বর, প্রস্তাবিত তারিখ হচ্ছে 15 সেপ্টেম্বর। বিদেশি প্রতিষ্ঠানের আয়কর রিটার্নের সময় হচ্ছে 15 অক্টোবর, প্রস্তাবিত তারিখ হচ্ছে 15 অক্টোবর। দেশি প্রতিষ্ঠানের আয়কর রিটার্নের দাখিলের সময় হচ্ছে 15 জানুয়ারি, প্রস্তাবিত 15 জানুয়ারি। ব্যক্তি আয়কর রিটার্ন দাখিলের সময় হচ্ছে 30 নভেম্বর এবং প্রস্তাবিত 30 নভেম্বর। উৎসে কর বিবরণ বর্তমান তারিখ আর প্রস্তাবিত আর কি। তো রপ্তানির সময় রপ্তানি মূল্যের উপর কর্তন হচ্ছে 10%, প্রস্তাবিত 10%। ইন্স্যুরেন্স কোম্পানির ফি ও জরিপ কর হচ্ছে বর্তমান তারিখ হচ্ছে 10%, প্রস্তাবিত হচ্ছে 10%। সঞ্চয়ী হিসাব সুদের উপর কর কর্তন বর্তমান তারিখ হচ্ছে 10%, প্রস্তাবিত 10%। বাইং এজেন্সি সার্ভিসেসের উপর কর কর্তন হচ্ছে বর্তমান 2.5%, প্রস্তাবিত হচ্ছে 2.5%। ধারা 19-এর উপধারা 28 ও 31 কোনো ঋণ অথবা দান যদি কোনো ব্যাংক বা কোনো বৈধ চ্যালেঞ্জ গ্রহণ করা না হয় তাহলে এই উপধারার শর্ত প্রযোজ্য হবে না। যদি কোনো করদাতা সংশোধিত রিটার্ন অথবা 78, 82, BB, 93 ধারায় সংশোধিত অপরিবর্তিত রিটার্নের আয় প্রদর্শন করেন যা পূর্বে রিটার্নের প্রদর্শিত করমুক্ত আয় অথবা ক্রমহ্রাস অতিক্রম করে, তাহলে প্রাথমিক রিটার্নে প্রস্তাবিত আয় ও পরবর্তী রিটার্নে প্রস্তাবিত আয়ের পার্থক্যকে অন্যান্য উৎসের আয় বলিয়া বিবেচনা করা হবে। অর্থ বিল 2020-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ 1984-এর ধারা 30 নিম্নলিখিত
হচ্ছে সাবসেকশন সংশোধন করা হয়েছে। সাবসেকশনের এইচ হচ্ছে প্রস্তাব করা হয়েছে ব্যবসায়, প্রফেশন, ফার্ম, যৌথ উদ্যোগ বা সাবসিডিয়ারি হতে নিট মুনাফার শব্দ প্রতিস্থাপন হবে বর্তমান নিট মুনাফা হতে। প্রস্তাব করা হয়েছে অনুমোদিত বিদেশি ভ্রমণ কর হচ্ছে 0.5%, আর বর্তমানে অনুমোদিত বিদেশ ভ্রমণ খরচ হচ্ছে 1.25%। সাবসেকশন বি নতুন সংযোজন প্রস্তাব করা হয়েছে বর্তমানে অনুমোদিত প্রণোদনা খরচ বার্ষিক মোট বিক্রয়ের হচ্ছে অনুমোদিত প্রণোদনা খরচ বার্ষিক মোট বিক্রয়ের 0.5% বর্তমানে নেই। অর্থ বিল 2020-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 31 নতুন সংযোজন। উক্ত অর্থ বিলে বলা হয়েছে যে কোনো করদাতা ব্যবসা বা আন্ডারটেকিং এর সহিত সম্পত্তি ও দায় হস্তান্তরের কারণে যদি কোনো মূলধনী লাভ সৃষ্টি হয় তাহলে হস্তান্তর মূল্যের উপর আয়কর পরিশোধ হবে। আচ্ছা, অর্থ বিল 2020-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 32 নতুন সংযোজন। কোনো করদাতা ব্যবসা বা আন্ডারটেকিং এর সহিত সম্পত্তি ও দায় হস্তান্তরের কারণে যে মূলধনী লাভ সৃষ্টি হবে তার গণনা করতে হবে নিম্নলিখিতভাবে। হস্তান্তরের প্রকৃত মূল্য অথবা ন্যায্য বাজার মূল্য নির্ধারণ করতে হবে এবং এই দুটির মধ্যে যেটি বড় সেটি। হস্তান্তরের সময় যদি কোনো খরচ সৃষ্টি হয় তাহলে সেটি বিয়োজন করতে হবে। যেদিন হস্তান্তর মূল্য নির্ধারণ হবে ওই দিনের সম্পত্তির প্রকৃত মূল্য থেকে ওই একই দিনের দায়ের পরিমাণ নির্ধারণ করতে হবে। অর্থ বিল 2020-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ 1984 ধারা 33 সংশোধন করা হয়েছে। যে সকল ক্ষেত্রে ধারা 19 সাবসেকশন 1, 5, 8, 13, 21, 24, 27, 29 অথবা 32 এবং 3 সহ 19-এর 4টা এ ধারা প্রযোজ্য হবে পরিমাণ নির্ধারণ করতে হবে। অর্থ বিল 2020-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশের 1984 এর ধারা 46 বি কর অব্যাহতি সংশোধন করা হয়েছে। ধারা 46 বি এর সাবসেকশন 2 ক্লোজ এর নিম্নবর্ণিত সাবসেকশন নতুন সংযোজন হচ্ছে বৈদ্যুতিক ট্রান্সফরমার হচ্ছে কর অব্যাহতি, কৃত্রিম আঁশ হচ্ছে মানুষের দ্বারা উৎপাদিত বা আঁশ কর অব্যাহতি, অটোমোবাইল পার্টস এবং এর উৎপাদন কর অব্যাহতি, স্বয়ংক্রিয় এবং রোবোটিক নকশা এর উৎপাদিত যন্ত্রাংশ ও সহগ উৎপাদন কর অব্যাহতি, কৃত্রিম বুদ্ধিমত্তা জাতীয় নকশা তৈরি এবং উৎপাদন কর অব্যাহতি, ন্যানো প্রযুক্তিগত পণ্য তৈরি কর অব্যাহতি, ভারী বিমান মেরামতের সরঞ্জামাদি ও যন্ত্রাংশ তৈরি কর অব্যাহতি। অর্থ বিল 2020-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 51 নতুনভাবে প্রতিস্থাপন হবে। বিবরণ ডিসকাউন্ট, সুদ ও সিকিউরিটি থেকে মুনাফার উপর হচ্ছে প্রস্তাবিত 5%। অর্থ বিল 2020-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 52 সংযোজন করা হয়েছে। উক্ত অর্থ বিল ধারা 52 এর সাবসেকশন এবং প্রভাইজো এর অনুচ্ছেদ ডি সংযোজন করা হয়েছে এবং বলা হয়েছে যে ধারা 53 এর সাবসেকশন 3 অনুযায়ী কোনো ডিস্ট্রিবিউটর অথবা কোনো দরখাস্ত সরবরাহকারী অথবা চুক্তি অনুযায়ী যে কোনো ব্যক্তি পণ্য সরবরাহ অনুচ্ছেদ ডি এর বিতে যেভাবে উল্লেখ আছে সেই অনুযায়ী গণনা করতে হবে। বি সমান 53 এ সাবসেকশন 3 অনুযায়ী ডিস্ট্রিবিউটর অথবা কোনো সরবরাহকারী অথবা চুক্তি অনুযায়ী যে কোনো ব্যক্তির নিকট বিক্রয় মূল্য হচ্ছে 7% এবং হচ্ছে 5%। এবং সাবসেকশন 2 এর ক্লজ ডিতে উল্লেখিত পরিমাণের সাথে সমন্বয় শব্দগুলো পর একটি আদেশ বা পরিষদের জন্য নির্দেশনা শব্দগুলি হচ্ছে সংযোজিত। অর্থ বিল 2020 এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 52 এ সংশোধন করা হয়েছে। ধারা 52 এ সাবসেকশন 2 এর ক্লোজ ডিতে উল্লেখিত পরিষদের সাথে সমন্বয়
শব্দগুলোর পর একটি আদেশ বা অথবা পরিশোধের জন্য নির্দেশনা শব্দগুলি সংযোজিত হবে। অর্থবিল 2020 এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 52 কিউ সংশোধন করা হয়েছে। নিবাসী কর্তৃক যে কোনো সেবা প্রদানের জন্য বা কোনো কার্য সম্পাদনের জন্য সার্ভিস চার্জ বা পরামর্শ ফি হিসাবে কমিশন এবং সম্মানিত যে নামেই অভিহিত করা হোক না কেন দেশের বাহিরে হতে প্রেরিত অর্থ প্রাপকের অ্যাকাউন্টে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে সংশোধন করা হয়েছে। বাংলাদেশের যে কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা বিদেশি ব্যক্তির পক্ষে যে কোনো নিবাসী ব্যক্তি যে কোনো সেবা প্রদানের জন্য অথবা বিজ্ঞাপনের জন্য অনুমোদিত যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম অথবা যে কোনো উদ্দেশ্যে শতকরা 10% হারে আয়কর কর্তন পূর্বক জমা প্রদান করতে হবে। তবে শর্ত থাকে যে বিদেশ থেকে প্রাপ্ত বৈদেশিক মুদ্রার বিপক্ষে নিম্নলিখিত শর্ত কোনো প্রকার আয়কর কর্তন করা যাবে না। ষষ্ঠ তফসিল পার্ট এ প্যারাগ্রাফ 48 এর বহির্ভূত মোট আয় অথবা 6 ষষ্ঠ তফসিল পার্ট এ প্যারাগ্রাফ 33 অনুযায়ী যে সকল সফটওয়্যার বিক্রয় প্রক্রিয়া অথবা নিবাসী সেবা খাতের মাধ্যমে বিদেশ থেকে আগত রেমিটেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থবিল 2020 এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 52 আর সংশোধন করা হয়েছে। ধারা 52 এর সাবসেকশন এ তে উল্লেখিত সেকশন অ্যাক্সেস নেটওয়ার্ক সার্ভিসেস এনএনএস শব্দের পর বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিআরসি শব্দগুলি এবং বন্ধনীগুলো সন্নিবেশিত হবে। ক্রমিক নং 7 অর্থবিল 2020 এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 52 ইউ সংশোধন করা হয়েছে। ধারা 52 ইউ এর সাবসেকশন 3 এই ধারায় প্রযোজ্য হবে না। শব্দগুলির পরিবর্তে 2% হারে আয়কর কর্তন করতে হবে। শব্দগুলি প্রতিস্থাপিত হবে। সাবসেকশন 4 বিলুপ্ত হবে। অর্থবিল 2020 এর মাধ্যমে আয়কর অধ্যাদেশের 1944 এর ধারা 52 বি সংশোধন করা হয়েছে। রপ্তানি খাতের আয়ের ক্ষেত্রে ধারা 53 বিবি উল্লেখিত 1 এর পরিবর্তে 0.5 শব্দটি প্রতিস্থাপিত হবে। অর্থবিল 2020 এর মাধ্যমে আয়কর অধ্যাদেশের 1984 এর ধারা 53 ট্রিপল বি সংশোধন করা হয়েছে। একটি স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং যে কোনো শেয়ার বা মিউচুয়াল ফান্ড লেনদেনের ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ সদস্যের নিকট আয়করের হার হবে 0.05 হারে এবং শেয়ার ও মিউচুয়াল ফান্ড ব্যতীত স্টক এক্সচেঞ্জ সদস্যদের লেনদেনের ক্ষেত্রে কমিশন প্রাপ্তি অথবা যে কোনো প্রাপ্তির ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের সদস্যের নিকট আয়কর হার 10% হার। অর্থবিল 2020 এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 53 বি সংশোধন করা হয়েছে। কতিপয় পণ্য ব্যতীত যে কোনো পণ্যের রপ্তানি খাতের আয়ের ক্ষেত্রে ধারা 53 কোয়াড্রুপ বি মানে 4টা বি 53 4টা বি তে হচ্ছে উল্লেখিত 1% এর পরিবর্তে মানে 0.5% শব্দটি প্রতিস্থাপিত হবে। বিবরণ পারকুইজিট বর্তমান হচ্ছে 5,50,000 প্রস্তাবিত 5,50,000। উৎসেকর সেকশন 52AA ট্যাক্স ডিডাকশন where any payment is to be made by a specified person to a resident on account of a service and mentioned in this section. The person responsible for making the payment shall at the time of making such payment deduction income tax at the rate of specified in the table below. Serial long author description of payment and amount does not exceed 25 lakh and amount exceed 25 lakh. Advisory of consultancy service and professional service and technical service and fee assessment at 10% আছে amount 12%. Amount exceed আচ্ছা এখানে 2 হচ্ছে ক্যাটারিং সার্ভিস অ্যামাউন্ট ডাজ নট এক্সিড টাকা হচ্ছে 25 লাখ 10%, অ্যামাউন্ট এক্সিড 25 লাখ হচ্ছে 12%।
3 হচ্ছে ক্যাটারিং সার্ভিস, মানে হচ্ছে কমিশন। বি হচ্ছে গ্রস প্রফিট, আচ্ছা যেটা কমিশন এটা হচ্ছে অ্যামাউন্ট ডাজ নট এক্সিড 25 লাখ টাকা 10%, অ্যামাউন্ট এক্সিড টাকা 25 লাখ 10%। গ্রস রিসিপ্ট অ্যামাউন্ট ডাজ নট এক্সিড, এখানে এক্সিড হবে, আছে এক্সিড 20 টাকা হচ্ছে 25 লাখ, হচ্ছে 1.5%, অ্যামাউন্ট এক্সিড টাকা 25 লাখ হচ্ছে 1.5%। কালেকশন অ্যান্ড রিকভারি এজেন্সি হচ্ছে কমিশন, তারপর বিং গ্রস রিসিপ্ট, এগুলো তো কোনো ইয়া নাই। তারপর সি কুরিয়ার সার্ভিস এটাতে নাই, এখন আছে। ডি হচ্ছে প্যাকিং অ্যান্ড শিপিং সার্ভিস, এটা হচ্ছে অ্যামাউন্ট এক্সিড ডাজ নট এক্সিড টাকা 25 লাখ টাকা 10%, এবং অ্যামাউন্ট এক্সিড টাকা 25 লাখ টাকা 10%। এনি আদার সার্ভিস হচ্ছে সিমিলার নেচার, অ্যামাউন্ট ডাজ নট এক্সিড টাকা 25 লাখ অ্যান্ড হচ্ছে 1.5%, অ্যামাউন্ট এক্সিড টাকা 25 লাখ হচ্ছে 1.5%। 5 মিডিয়া বাইং এজেন্সি সার্ভিস, মিডিয়া বাইং এজেন্সি সার্ভিস এ কমিশন, অ্যামাউন্ট ডাজ নট এক্সিড 25 লাখ টাকা 10%, অ্যামাউন্ট হচ্ছে এক্সিড টাকা 25 লাখ হচ্ছে 12%। বি হচ্ছে গ্রস রিসিপ্ট, অ্যামাউন্ট ডাজ নট এক্সিড 25 লাখ, রেট হচ্ছে 0.5%। when হচ্ছে অ্যামাউন্ট এক্সিড টাকা 25 লাখ, then rate will be হচ্ছে 0.65%। 6 হচ্ছে ইন্ডিয়ান কমিশন, হচ্ছে অ্যামাউন্ট ডাজ নট এক্সিড টাকা 25 লাখ টাকা, 6%, অ্যামাউন্ট এক্সিড টাকা 25 লাখ হচ্ছে 8%। 7 ক্রেডিট রেটিং এজেন্সি, অ্যামাউন্ট ডাজ নট এক্সিড টাকা 25 লাখ 10%, অ্যামাউন্ট এক্সিড টাকা 25 লাখ 12%। 8 হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট, তার মধ্যে হচ্ছে কমিশন বেস, অ্যামাউন্ট এক্সিড অ্যান্ড অ্যামাউন্ট ডাজ নট এক্সিড লাখ টাকা 25 লাখ, রেট হচ্ছে 10%, অ্যামাউন্ট এক্সিড টাকা 25 লাখ, রেট হচ্ছে 10%। তারপর বি গ্রস রিসিপ্ট, ওই যে ইভেন্ট ম্যানেজমেন্টের উপর, হচ্ছে অ্যামাউন্ট ডাজ নট এক্সিড টাকা 25 লাখ, দেন রেট উইল বি হচ্ছে 1.5%, and when amount exceed 25 lakh, and then rate will be 1.5%। 9 including commission, এটা হচ্ছে 9 হচ্ছে ইনডেন্টিং কমিশন, সরি ইনডেন্টিং কমিশন, অ্যামাউন্ট ডাজ নট এক্সিড টাকা 25 লাখ, and then rate will be 7.5%। when amount exceed টাকা 25 lakh, then we we count or rate, we will count the rate 7.5%। 10 হচ্ছে মিটিং ফিস, ট্রেনিং ফিস অ্যান্ড অনারিয়াম, অ্যামাউন্ট ডাজ নট এক্সিড টাকা 25 লাখ, রেট 10%, অ্যামাউন্ট এক্সিড টাকা 25 লাখ, রেট হচ্ছে 12%। মোবাইল নেটওয়ার্ক অপারেটর, টেকনিক্যাল সাপোর্ট, সার্ভিস প্রোভাইডার অ্যান্ড সার্ভিস ডেলিভারি এজেন্ট engaged in mobile banking operation, amount does not exceed টাকা 25%, rate 10%, when amount exceed টাকা 25 lakh, rate 12%। 12 হচ্ছে মোটর গ্যারেজ অ্যান্ড ওয়ার্কশপ, মোটর গ্যারেজ অ্যান্ড ওয়ার্কশপ, মোটর গ্যারেজ অ্যান্ড ওয়ার্কশপ
মোটর গ্যারেজ অ্যান্ড ওয়ার্কশপ। অ্যামাউন্ট হচ্ছে অ্যামাউন্ট ডাজ নট এক্সিড 25 লাখ 6%। ওয়েন অ্যামাউন্ট এক্সিড টাকা হচ্ছে এটা when amount exceed টাকা 25 লাখ then rate will be হচ্ছে 8%। 113 printing service amount does not exceed 25 lakh টাকা rate 3%। when amount exceed টাকা 25 lakh the rate হচ্ছে 3%। 14 হচ্ছে private container port and dockyard service amount does not exceed টাকা 25 lakh rate হচ্ছে 6%। when amount exceed টাকা 25 lakh then rate will be হচ্ছে 8%। 5 private security service provider হচ্ছে amount does not exceed 25 lakh টাকা। There has two rate 10% and 50%। and when amount exceed টাকা 25 lakh টাকা there has two rate 10% and 15%। 16 হচ্ছে product processing charge amount does not exceed টাকা 25 lakh 10%। when amount exceed টাকা 25 lakh rate 10%। 7 shipping agent commission amount does not exceed 10 lakh টাকা 25 lakh then rate will be 6%। and when amount exceed then rate will be 8%। Stevedoring and birds operation commission amount does not exceed টাকা 25 lakh টাকা 10%। when amount exceed টাকা 25 lakh rate 12%। 19 supply of manpower a commission amount does not exceed টাকা 25 lakh 10%। when amount exceed টাকা 25 lakh 10%। the gross receipt amount does not exceed টাকা 25 lakh 1.5%। and when exceed an amount exceed টাকা 25 lakh। 20% transport service carrying service and vehicle rental service amount does not exceed টাকা 25 lakh when amount exceed টাকা 25 lakh 4%। 20% হচ্ছে wheeling charge for electricity transaction amount does not exceed টাকা 25 lakh rate will be 2%। when amount exceed টাকা will be 3%। 12 amount any other service which is not mentioned in chapter 7 of this ordinance and is not a service provided by any bank, insurance or financial institution when amount does not exceed টাকা 25 lakh then it will be 10%। when amount exceed টাকা 25 lakh then it will be 12%। 23 BSP PSP I do not know what is the meaning of BSP and PSP। I will try to know about this elaborate of BSP and PSP। now I read this। when amount does not exceed টাকা 25 lakh then it will be 5%। when amount exceed টাকা 25 lakh rate will be 10%। আয়কর অধ্যাদেশের 68B ধারা সংশোধন। মোটর গাড়ি মালিকানাজনিত অনুমোদিত আয়ের উপর অগ্রিম আয়কর ক্রমিক নং বিবরণ বিগত বছরের হার প্রস্তাবিত হার। সর্বোচ্চ 1000
1500 সিসি, কার ও জিপ এর ফি হচ্ছে বিগত বছরে ছিল 15,000, প্রস্তাবিত হার হচ্ছে 25,000। 2 হচ্ছে 1501 সিসি থেকে 2000 সিসি পর্যন্ত বিগত বছরে হার ছিল 30,000, প্রস্তাবিত হচ্ছে 50,000। 3 হচ্ছে 2001 সিসি থেকে হচ্ছে 2500 সিসি পর্যন্ত বিগত বছরে হার ছিল 50,000, প্রস্তাবিত বছরে 75,000। 2501 সিসি থেকে 3000 সিসি পর্যন্ত বিগত বছরের হার ছিল 75,000, প্রস্তাবিত হার ছিল 1,25,000। 3001 সিসি থেকে হচ্ছে 3500 সিসি পর্যন্ত বিগত বছরে হার ছিল 1,00,000 টাকা, প্রস্তাবিত বছর ছিল 1,50,000 টাকা। 3500 সিসি এর মধ্যে সকল কার ও জিপ হচ্ছে বিগত বছরের হার হচ্ছে 1,25,000 টাকা, প্রস্তাবিত হার হচ্ছে 2,00,000 টাকা। 7 হচ্ছে মাইক্রোবাস, বিগত বছরের হার হচ্ছে 20,000 টাকা এবং প্রস্তাবিত হার হচ্ছে 30,000 টাকা। আয়কর অধ্যাদেশের 80 ধারা সংশোধন, পরিসম্পদ, দায় দেনা ও জীবনযাত্রার মান সম্পর্কিত বিবরণ বর্তমান প্রস্তাবিত। আয় বর্ষের শেষ দিনে মোট সম্পদ হচ্ছে 25,00,000 টাকা, প্রস্তাবিত 40,00,000 টাকা, মোট হয়ে যাচ্ছে 3,00,000 এবং 4,00,000। আয়কর অধ্যাদেশের 82 ধারা সংশোধন, বিবরণ বর্তমান প্রস্তাবিত। সিগারেট, বিড়ি ও তামাক জাত পণ্যের ক্ষেত্রে মোট প্রাপ্তি বর্তমান 1%, প্রস্তাবিত 1%। মোবাইল ফোন অপারেটরের ক্ষেত্রে মোট প্রাপ্তি হচ্ছে বর্তমান হচ্ছে 0.75%, প্রস্তাবিত হচ্ছে 2%। ব্যক্তি করদাতার ব্যবসা হইতে মোট প্রাপ্তি বর্তমান হচ্ছে 0%, প্রস্তাবিত হচ্ছে 0.50%। অন্যান্য যে কোনো ক্ষেত্রে মোট প্রাপ্তি হচ্ছে বর্তমান হচ্ছে 0.60%, প্রস্তাবিত হচ্ছে 0.60%। এই বাংলা পর্যন্ত শেষ করে কোথা থেকে বন্ধ আসতেছে? আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, মূল্য সংযোজন। সকল নির্বাচনে অংশগ্রহণকারীগণকে ETIN এর গ্রহণপূর্বক আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। 2 শেয়ার হোল্ডার গণ গাড়ি জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ETIN গ্রহণ বাধ্যতামূলক। 3 হচ্ছে যে কোনো অস্ত্রের লাইসেন্স থাকলে ETIN এর গ্রহণ পূর্বক আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয় নতুন সংযোজক হচ্ছে জমি বিক্রয়ের সময় ETIN গ্রহণ কিন্তু করযোগ্য আয় নাই, তাদের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক নাই। শুধুমাত্র ক্রেডিট কার্ড ক্রয়ের সময় ETIN গ্রহণ কিন্তু করযোগ্য আয় নাই, তাদের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। ক্রমিক নং 38 অর্থবিল 2020 এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ 19 এর 6ষ্ঠ তফসিলে সংশোধন করা হয়েছে। 6ষ্ঠ তফসিল পার্ট এ নিম্নলিখিত সংশোধন সমূহ পরিলক্ষিত। প্যারাগ্রাফ 8 প্রতিস্থাপন কোনো করদাতা কর্তৃক প্রাপ্ত বা প্রাপ্ত অবসর ভাতা সরকার কর্তৃক অনুমোদিত অথবা একটি অনুমোদিত অবসর ভাতা। প্যারাগ্রাফ 20 হচ্ছে প্রতিস্থাপন একজন করদাতা সরকার কর্তৃক অনুমোদিত অথবা একটি অনুমোদিত গ্র্যাচুইটি হিসাবে 2.5% কোটি পর্যন্ত আয়। প্যারাগ্রাফ 54 প্রতিস্থাপন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক স্বীকৃত একটি বিকল্প বিনিয়োগ হতে যে কোনো আয়। আমদানি পর্যায়ে শুল্ক, সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর বিষয়ক। 2020-21 অর্থ বছরের বাজেটের উত্থাপিত অর্থ আয় 2020 কাস্টম অ্যাক্ট 1969 এর অধীনে প্রণীত প্রজ্ঞাপন ও বিধিমালা সংশোধনী আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, রেগুলারিটি ডিউটি এবং অন্যান্য
পরিবর্তন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিবেচনার সময়ের প্রতি অন্যান্য সদয় মনোযোগ আকর্ষণ করা হলো 2020 ও 21 অর্থবছরে বাজেটের ঘোষিত শুল্ক হারের পরিবর্তন সমূহ এবং এত দেওয়া সংক্রান্ত সকল প্রজ্ঞাপন ও আদেশ 11 জুন 2020 তারিখ হতে কার্যকর হবে। সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাজেট সংশ্লিষ্ট নিম্নবর্ণিত দলিলাদি এতদের সঙ্গে প্রেরণ করা হলো। অর্থ বিল 2020, কাস্টম অ্যাক্ট 1969 এর প্রতিস্থাপিত ফার্স্ট শিডিউল, বাংলাদেশ কাস্টম ট্যারিফ, মূল্য সংযোজন কর, মূসক সংক্রান্ত প্রজ্ঞাপন, মূল্য সংযোজন কর, মূসক সংক্রান্ত নির্দেশিকা এবং শুল্ক সংক্রান্ত প্রজ্ঞাপন সহ যার বিবরণ নিম্নরূপ। যে সকল প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে ফার্নেস অ্যান্ড ওয়েল আমদানির উপর আরোপিত আমদানি শুল্ক প্রত্যাহার সংক্রান্ত জারিকৃত SRO নং 20/2011, 2373 শুল্ক তারিখ 12 মাঘ 1417 বঙ্গাব্দ মোতাবেক 25 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ প্রজ্ঞাপনটি SRO ও 120 আইন 2020, 71 কাস্টম তারিখ 30 জুন 2020 খ্রিস্টাব্দ দ্বারা বাতিল করা হয়েছে। যে কোনো নতুন প্রজ্ঞাপন জারি ও বিদ্যমান প্রজ্ঞাপন সংশোধন করা হয়েছে। 3 মূলধনী যন্ত্রপাতি সংক্রান্ত SRO নং 128 আইন 2017, 14 কাস্টম জারি 18 জ্যৈষ্ঠ 2024 বঙ্গাব্দ মোতাবেক 1 জুন 2017 বাতিলপূর্বক নতুন প্রজ্ঞাপন SRO নং 121 আইন 2020, 72 কাস্টম তারিখ 30 জুন 2020 খ্রিস্টাব্দ জারি করা হয়েছে। আলোচ্য প্রজ্ঞাপনের প্রকৃত সুবিধাভোগীদের সুবিধা নিশ্চিতকরণে ইন্ডাস্ট্রিয়াল IRC হোল্ডার ভ্যাট কমপ্লেইন্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যোগ করা হয়েছে। পরিপালন পদ্ধতি প্রণয়ন করা হয়েছে। ট্যাবলে কতিপয় HS কোড সংশোধন করা হয়েছে এবং দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। মূসক নিবন্ধিত প্রতিষ্ঠান কর্তৃক পণ্য কাঁচামাল আমদানি ক্ষেত্রে BCT-তে প্রদত্ত শুল্ক কর সুবিধা বহাল রাখা সংক্রান্ত প্রজ্ঞাপন SRO নং 148 আইন 2018, 14 কাস্টম তারিখ 15 জ্যৈষ্ঠ 1425 বঙ্গাব্দ মোতাবেক 29 মে 2018 খ্রিস্টাব্দে বাতিলপূর্বক নতুন প্রজ্ঞাপন এবং SRO নং 122 আইন 2020, 73 কাস্টম তারিখ 30 জুন 2020 খ্রিস্টাব্দ জারি করা হয়েছে। আলোচ্য প্রজ্ঞাপনে ভ্যাট রেজিস্টার ম্যানুফ্যাকচারিং বর্ণনার পরিবর্তে প্রকৃত ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানকে কাস্টম কম্পিউটার সিস্টেমের মাধ্যমে সক্রিয়ভাবে চিহ্নিতকরণের লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়াল IRC হোল্ডার ভ্যাট কমপ্লায়েন্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সংযোগ করা হয়েছে। পরিপালন পদ্ধতি প্রণয়ন করা হয়েছে এবং মূসক সার সম্পর্কিত জটিলতা নিরসন করা হয়েছে। 33 সেলুলার ফোন প্রস্তাবকারী প্রতিষ্ঠান কর্তৃক যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে রেয়াতের সুবিধা প্রদান সংক্রান্ত SRO নং 132 আইন 2017/18 কাস্টম তারিখ 18 জ্যৈষ্ঠ 2024 বঙ্গাব্দ 1 জুন 2020 খ্রিস্টাব্দে বাতিলপূর্বক নতুন প্রজ্ঞাপন SRO নং 123 আইন 2020 74 কাস্টম তারিখ 30 জুন 2020 খ্রিস্টাব্দ তারিখ করা হয়েছে। আলোচ্য প্রজ্ঞাপনের নতুন টেবিল সংযোজনের মাধ্যমে HS কোড পুনর্বিন্যাস করা হয়েছে। 4 অগ্নি নির্বাপন ব্যবস্থা স্থাপনের জন্য শিল্প প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত উপকরণের ক্ষেত্রে শুল্ক কর সুবিধা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন SRO নং 158 আইন 2017, 44 কাস্টম আইন 18 জ্যৈষ্ঠ 1424 বঙ্গাব্দ মোতাবেক 1 জুন 2017 খ্রিস্টাব্দ বাতিলপূর্বক নতুন প্রজ্ঞাপন SRO নং 124 আইন 2020, 75 কাস্টম তারিখ 30 জুন জারি করা হয়েছে। 5 কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপন SRO নং 136 আইন 2017,
22 কাস্টম তারিখ হচ্ছে 18 জ্যৈষ্ঠ 1424 বঙ্গাব্দ মোতাবেক 11 জুন 2017 খ্রিস্টাব্দ বাতিলপূর্বক নতুন প্রজ্ঞাপন এসআরও নং 125 আইন 2020 76 কাস্টম তারিখ 30 জুন 2020 খ্রিস্টাব্দ জারি করা হয়েছে। আলোচ্য প্রজ্ঞাপন প্রকৃত সুবিধাভোগী নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে এবং 6 হচ্ছে এলপিজি সিলিন্ডার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উপকরণ আমদানি সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন এছাড়াও নং 176 আইন 2011 2342 কাস্টম তারিখ 26 জ্যৈষ্ঠ 1418 বঙ্গাব্দ মোতাবেক 9 জুন 11 খ্রিস্টাব্দ এবং 179 আইন হচ্ছে 2018 2517 কাস্টম তারিখ 17 আষাঢ় 1421 বঙ্গাব্দ মোতাবেক 1 জুলাই 2014 খ্রিস্টাব্দে জারি করা হয়েছে। প্রজ্ঞাপন দুটি বাতিল পূর্বক একটি নতুন প্রজ্ঞাপন এসআরও নং হচ্ছে 126 আইন 2020 77 কাস্টম তারিখ 3 জুন 2020 খ্রিস্টাব্দে জারি করা হয়েছে। তার স্থানীয়ভাবে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট এপিআই উৎপাদনে কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ড হতে জারিকৃত আদেশ প্রজ্ঞাপন 18/2018 কাস্টম তারিখ 30 মে 2018 বাতিল করে কাস্টম অ্যাক্ট 1969 এর সেকশন 19 এবং সাবসেকশন 1 এর ক্ষমতা বলে একটি নতুন প্রজ্ঞাপন এসআরও নং হচ্ছে 127 আইন 2020 78 কাস্টম তারিখ 30 জুন 2020 খ্রিস্টাব্দ জারি করা হয়েছে। আলোচ্য প্রজ্ঞাপনটি আইনগত দিকে আরো বেশি স্পষ্ট ও সুসংগত করা হয়েছে। 38 ডেইরি পোল্ট্রি ফিড প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে রেয়াতির সুবিধার প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন এছাড়াও নং 130 2017-16 কাস্টম তারিখ হচ্ছে জ্যৈষ্ঠ 2024 বঙ্গাব্দ মোতাবেক 1 জুন 2017 খ্রিস্টাব্দ বাতিলপূর্বক নতুন প্রজ্ঞাপন এসআরও নং 128 তারিখ 2020 79 কাস্টম তারিখ 3 জুন 2020 খ্রিস্টাব্দ জারি করা হয়েছে। স্থানীয়ভাবে হচ্ছে কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক যন্ত্রাংশ বা উপকরণ আদালতে আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন এছাড়াও নং 154 আইন 2016 17 কাস্টম তারিখ হচ্ছে 19 জ্যৈষ্ঠ 1423 বঙ্গাব্দ মোতাবেক 2 জুন 2016 খ্রিস্টাব্দে বাতিলপূর্বক নতুন প্রজ্ঞাপন এসআরও নং 129 আইন 2020 80 কাস্টম তারিখ 23 জুন 2020 খ্রিস্টাব্দে জারি করা হয়েছে। স্থানীয় জাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ এবং উপকরণ আমদানি সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন এসআরও নং 115 আইন 2013 24-37 কাস্টম তারিখ হচ্ছে 23 জ্যৈষ্ঠ 1420 বঙ্গাব্দ মোতাবেক 6 জুন 2013 খ্রিস্টাব্দ এবং হচ্ছে 134 আইন 2014 হচ্ছে 2500 তারপরে হচ্ছে কাস্টম তারিখ 22/1421 বঙ্গাব্দ মোতাবেক 5 জুন 2014 খ্রিস্টাব্দে জারি করা হয়েছে। মহাপ্রজ্ঞাপন দুটি বাতিলপূর্বক একটি নতুন প্রজ্ঞাপন এসআরও নং এত আইন 2020-21 কাস্টম তারিখ 1 জুন জারি করা হয়েছে। 11 স্থানীয়ভাবে হচ্ছে কম্প্রেসর প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে রেয়াতির সুবিধা প্রদানের লক্ষ্যে জারিকৃত প্রজ্ঞাপন এসআরও নং 158 আইন 2019/23 কাস্টম তারিখ 16 জ্যৈষ্ঠ 1426 বঙ্গাব্দ মোতাবেক 30 মে 2019 খ্রিস্টাব্দে বাতিলপূর্বক নতুন প্রজ্ঞাপন এসআরও নং 131 আইন হচ্ছে 2020/82 কাস্টম তারিখ 3 জুন 2020 খ্রিস্টাব্দে জারি করা হয়েছে। 12 হচ্ছে তেল গ্যাস অনুসন্ধান উত্তোলন সংক্রান্ত সম্পাদনের জন্য পৃথক দুইটি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রজ্ঞাপন এসআরও নং 146 আইন।
2009 হচ্ছে অবলিক হচ্ছে 2249 শুল্ক তারিখ হচ্ছে 11 জুন 2009 খ্রিস্টাব্দ SRO নং 202 আইন অবলিক 15 অবলিক হচ্ছে 1639 শুল্ক তারিখ 18/11 হচ্ছে 1995 খ্রিস্টাব্দে রেয়াতি সুবিধা প্রদান করা হয়। উক্ত প্রজ্ঞাপন দুইটি বাতিল পূর্বক একটি নতুন প্রজ্ঞাপন SRO এবং 132 আইন এত হচ্ছে 93 কাস্টম তারিখ 3 জুন 2020 খ্রিস্টাব্দ জারি করা হয়েছে। তো আজকে এখানে শেষ করতেছি ট্যাক্স অ্যান্ড বাটবাড়ি নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে। তো এখানে আপনাদেরকে একটা ইনফরমেশন দিই আর কি, মানে আমি শুনছি জৈনক হচ্ছে এই যে এমদাদুল হক নামে এক ব্যক্তি আর কি, উনি বলে হচ্ছে বাংলা কলেজের হচ্ছে ওই যে এক্সটার্নাল মানে ওই যে অতিরিক্ত শিক্ষক হিসাবে বাংলা কলেজের খাতাগুলো দেখবে এক্সটার্নাল হিসেবে। তো আমার কাছে অবাক লাগছে যে লোকটা হচ্ছে গ্রেটফুল বানান জানে না, মানে সে গ্রেটফুল বানান লেখে, সে মেসেজ করছে আমাকে, মেসেজ করছে গ্রেটফুল বানান লিখছে GREATFULL। তো এটা কি গ্রেটফুল বানান? গ্রেটফুল বানান হবে GRATFULL। তো এই ধরনের লোক যদি মানে কলেজের খাতা দেখে, তারপর অনার্সের ছাত্রদের খাতা দেখে, বাংলা কলেজ বোধহয় অনার্স বোধহয় আছে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের। তো আমার এই ধরনের যদি লোকরা যদি ওই কলেজের খাতাগুলা দেখে তাহলে কি অবস্থা হবে? তো এসব মানে যারা যে অতিরিক্ত টিচার হিসেবে যারা কলেজে যারা নেয় আর কি, তাদের হচ্ছে আইকিউ টেস্ট করা উচিত। আর এগুলো তো মানসিক বিকৃত লোক, তো এদের হচ্ছে ওই এসব এসব লোকদেরকে কখনো নিয়োগ দেওয়া উচিত না আর কি, যারা একটা গ্রেটফুল বানানি পর্যন্ত পারে না আর কি। এগুলো লোকটা সম্ভবত ফেনি বাড়ি আর কি। তো হচ্ছে এইসব উম্মাদদেরকে দিয়ে খাতা দেখানো উচিত, এখানে ছাত্রদের ভবিষ্যৎ আছে। তো ছাত্রদের ভবিষ্যতের দিকে খেয়াল করে এসব উম্মাদদেরকে আর কি কলেজ থেকে বিতাড়িত করা উচিত আর কি। এদেরকে কোনোভাবে নিয়োগ দেওয়া মানে মানে ওই যে অতিরিক্ত শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ার কোনো, আমি মনে করি এটা হচ্ছে একটা মানে যারা আছে যারা শিক্ষার্থীদেরকে ধোঁকা দেওয়া আর কি। তো দেশের সকলে ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, হচ্ছে ভালো থাকেন। হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।